আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত প্রাসঙ্গিক একটি আলোচনায়। ক্যালেন্ডারের পাতায় আজ ৭ই মার্চ। তারিখটা হয়তো শোনার সাথে সাথেই এই ভূখণ্ডের যে কোনো সাধারণ মানুষের মনের ভেতরেই কিন্তু একটা অত্যন্ত শিহরণ কাজ করার কথা। কারণ আমাদের ইতিহাসের পাতায় কিংবা আমাদের অস্তিত্বের শেকড়ে এই দিনটির যে কতটা গভীরতা তা হয়তো আপনাদের কাউকেই আমি মনে করি নতুন করে বলে বোঝানোর আসলে কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। কিন্তু আজ আমি যখন আপনাদের সামনে বসে এই আলোচনাটি করছি, তখন আমার ভেতরে এক অদ্ভুত মিশ্র এবং বলা যায় কিছুটা অস্বস্তিকর অনুভূতি কাজ করছে। একদিকে সেই ১৯৭১ সালের অগ্নিঝরা রোমাঞ্চকর ইতিহাস, আর ঠিক তার বিপরীতে আজকের এই ২০২৬ সালের এক রূঢ়, অকল্পনীয় এবং সাংঘর্ষিক বাস্তব চিত্র। আপনারা যারা আজকের খবরের কাগজ পড়েছেন কিংবা সংবাদ মাধ্যমে চোখ রেখেছেন, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি আসলে ঠিক কোন বিষয়টির দিকে আমার এই আলোচনায় ইঙ্গিত করছি। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, এর চিরন্তন গুরুত্ব এবং ঠিক এই মুহূর্তে অর্থাৎ আজকের দিনে এই ভাষণ বাজানো বা দিবসটিকে কেন্দ্র করে যে অভাবনীয় সব গ্রেফতারের ঘটনা ঘটছে তার পেছনের রাজনৈতিক মনস্তত্ত্ব নিয়ে। একজন রাজনৈতিক চিন্তক হিসাবে আমি পুরো ব্যাপারটাকে আবেগ থেকে সরিয়ে রেখে খুব নির্মমভাবে দেখার চেষ্টা করব, যেন আপনারা ঘটনাটার পেছনের আসল চিত্রটা পরিষ্কারভাবে বুঝতে পারেন। এবার একটু ভেবে দেখুন তো, যে ভাষণ একদিন এই জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত সাহস জুগিয়েছিল, যে বজ্রকণ্ঠ শুনে মানুষ অকাতরে নিজের প্রাণ বিলিয়ে দিতে রণাঙ্গনে ছুটে গিয়েছিল, আজকে সেই ভাষণ বাজানোর অপরাধে মানুষকে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। শুনলে হয়তো কিছুটা অবাস্তব লাগছে, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই এখনকার দিনের সবচেয়ে বড় বাস্তবতা। তাহলে চলুন এই পুরো বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। প্রথমে কিন্তু আমাদের একটু ফিরে তাকাতে হয় সেই ১৯৭১ সালের ৭ই মার্চের দিকে। কেন এই ভাষণটা আসলে এত গুরুত্বপূর্ণ? অনেকেই হয়তো খুব সাধারণ দৃষ্টিতে ভাবেন এটা তো শুধুই একটা রাজনৈতিক বক্তৃতা, এর বেশি কিছু নয়। কিন্তু না, ব্যাপারটা মোটেও কিন্তু এত সরল ছিল না। সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আপনারা একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, তাহলে অবশ্যই বুঝবেন পরিস্থিতি কতটা পারদের স্তূপের মতো ছিল। একদিকে ইয়াহিয়া খানের সামরিক জান্তা, তাদের একের পর এক কুটচাল এবং ক্ষমতা হস্তান্তরের টালবাহানা। আরেকদিকে বাংলার মুক্তিপাগল আপামর জনতা, যারা কিনা এক প্রকার ফুঁসছিল এবং শেখ মুজিবকে চাপ দিচ্ছিল আজই, এখনই স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। তখন রেসকোর্স ময়দানে সেদিন তিল ধারণের কোনো ঠাঁই ছিল না। লাখ লাখ মানুষ বাঁশের লাঠি হাতে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেতা সেই চূড়ান্ত ডাক দেবেন। শেখ মুজিবুর রহমানের সামনে সেদিন ছিল এক পাহাড়সম চ্যালেঞ্জ, যা মোকাবেলা করা আমি মনে করি যে কোনো সাধারণ নেতার পক্ষে প্রায় অসম্ভব ছিল। তিনি যদি সেদিন সরাসরি বলে দিতেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, তাহলে সেটা আন্তর্জাতিক আইনে হয়ে যেত সরাসরি এক প্রকার বিচ্ছিন্নতাবাদ। পাকিস্তানি সেনাবাহিনী তখন পুরোপুরি প্রস্তুত, তাদের ফাইটার জেটগুলো মাথার উপরও কিন্তু চক্কর দিচ্ছে। সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলে তারা সেটাকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়ে লাখো মানুষের উপর সেদিনই নির্বিচারে গণহত্যা চালাতো, যার দায় এসে পড়তো শেখ মুজিবের কাঁধে। আবার তিনি যদি স্বাধীনতার কথা স্পষ্টভাবে না বলেন, তাহলে এই যে লাখো মানুষ বুক ভরা আশা নিয়ে এসেছে, তাদের স্পিরিট নষ্ট হয়ে যাবে। তাদের সাথে এক ধরনের বেইমানি করা কিংবা তাদেরকে ধোঁকা দেওয়া হবে। আর ঠিক এই চরম সংকটময় জায়গাতেই একজন নেতার আসল প্রজ্ঞা এবং দূরদর্শিতা ফুটে ওঠে। তিনি এমন একটা ভাষণ দিলেন যার সামনে কোনো লিখিত স্ক্রিপ্ট ছিল না,
কিন্তু তার শব্দ চয়নগুলো একটু খেয়াল করুন। তিনি বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি স্বাধীনতার কথা বললেন, কিন্তু সরাসরি এমন কোনো ঘোষণা দিলেন না যাতে পাকিস্তানিরা তাকে আইনিভাবে বিচ্ছিন্নতাবাদী বলতে পারে। আবার একই সাথে তিনি বাংলার মানুষকে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন এবং শত্রুর মোকাবেলার কথা বললেন। অর্থাৎ একটা গেরিলা যুদ্ধের পুরো রূপরেখা এবং প্রশাসনিক দিক নির্দেশনা তিনি ওই 18-19 মিনিটের অলিখিত ভাষণে দিয়ে দিলেন। বিশ্বের ইতিহাসে এমন কোনো ভাষণ আছে কিনা তা আমার জানা নেই, যেটা একটা নিরস্ত্র জাতিকে এতটা সুকৌশলে পুরোপুরি সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত করেছে। আর ঠিক এই কারণে কিন্তু 2017 সালে ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নয়, এটা পুরো বাংলাদেশের, পুরো বিশ্বের একটা ঐতিহাসিক দলিল। কিন্তু এই যে আমি কিন্তু শব্দটা উচ্চারণ করলাম, এখানেই আসলে আমাদের আজকের এই আলোচনার মূল মুরুটা কিন্তু লুকিয়ে আছে। ইতিহাস কিন্তু সবসময় তার নিজস্ব মর্যাদার জায়গায় থাকে, কিন্তু বর্তমান রাজনীতি কি সেই ইতিহাসকে তার মতো করে থাকতে দিচ্ছে? আমরা যদি একটু বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, বিশেষ করে 2024 সালের সেই প্রবল গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কিন্তু একদম বলা চলে শিকড় থেকে বদলে গেছে। টানা 1.5 দশকের একচ্ছত্র আধিপত্য, চরম মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টের সেই রক্তক্ষয়ী ছাত্র জনতার বিপ্লবের পর আওয়ামী লীগ কিন্তু আজ ক্ষমতাচ্যুত এবং বলা চলে রাজনৈতিকভাবে তারা পুরোটাই নিষিদ্ধ। পরিবর্তিত এই এক নতুন বাস্তবতায় বিগত অন্তর্বর্তীকালীন সরকার 7ই মার্চ সহ বেশ কয়েকটি জাতীয় দিবস আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এই দিবসটির কোনো আনুষ্ঠানিকতা নেই বা এটি পালনে রাষ্ট্রের কোনো ধরনের বাধ্যবাধকতাও কিন্তু নেই। তবে এখন প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে। এখন চিত্রটা কি সেই অন্তর্বর্তীকালীন সরকারের মতো হলে সেটা কোনোভাবে গণতান্ত্রিক হয়? তবে রাষ্ট্রের সিদ্ধান্ত বা সরকারি প্রজ্ঞাপন এক জিনিস, আর সাধারণ মানুষের আবেগ বা ব্যক্তিগত পর্যায়ে রাজনৈতিক চর্চা কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন জিনিস। আজকের দিনের খবরগুলো যদি আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে যে চিত্রটা পাই তা যে কোনো সচেতন নাগরিক বা রাজনৈতিক বিশ্লেষকের জন্য এক বিশাল চিন্তার বিষয়। ভাবুন তো, আজ সকালে ধানমন্ডি 32 নম্বরে ঠিক কি ঘটেছে? সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সেখানে 4 জন মানুষ, যাদের মধ্যে 3 জনই নারী এবং 1 জন পুরুষ। তারা গিয়েছিলেন একটা সাধারণ ফুলের মালা হাতে। তাদের উদ্দেশ্য ছিল ঐতিহাসিক সেই বাড়িটিতে শ্রদ্ধা জানানো, কিন্তু পুলিশ তাদের পথ আটকে দেয় এবং তাদেরকে গ্রেফতার করে। শুধু গ্রেফতার করেই কিন্তু পুলিশ থেমে থাকেনি, তাদের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, একটু ঠান্ডা মাথায় সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করে দেখুন তো বিষয়টা। একটা ঐতিহাসিক স্থানে ফুল দেয়া বা শ্রদ্ধা নিবেদন করাটা কি ঠিক কিভাবে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ফেলা যায়? সন্ত্রাসবাদের যে সংজ্ঞা আমরা জানি, তার সাথে এই কাজটির কি কোনো দূরতম সম্পর্ক আছে? এটা কি আসলেই কোনো রাষ্ট্রবিরোধী ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড, নাকি স্রেফ একটা ভিন্ন মতকে বা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার একটা অতিমাত্রার কৌশল? আবার আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একটু তাকাই, তাহলে সেখানেও দেখব চানখারপুল এলাকায় আজ এক অদ্ভুত এবং অভাবনীয় ঘটনা কিন্তু ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের একজন ছাত্র, যার নাম আসিফ আহমেদ, সে শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। সে একটা সাউন্ড বক্সে 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিল।
সেই এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। কথাগুলো যখন বাজছিল তখন পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সাউন্ড বক্স সহ তাকে আটক করে আমরা দেখেছি বা শুনেছি যে শাহবাগ থানায় নিয়ে যায়। এখানে থানার ওসির যে বক্তব্য গণমাধ্যমের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে, সেখানে তিনি বলছেন যেহেতু ওটা বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিল এবং এটা এখন নিষিদ্ধ, তাই তাকে ধরে আনা হয়েছে। অন্যদিকে আমরা আবার এও দেখছি যে মগবাজারের দিকে কয়েকজন তরুণ তরুণী একই ভাষণ বাজিয়ে পদযাত্রা করেছে। সেখানে অবশ্য তারা কোনো ধরনের বাধার মুখে পড়েনি। এই যে একটা দ্বৈত নীতি এবং ৭ই মার্চের মতো একটা সার্বজনীন ঐতিহাসিক দলিলকে কেন্দ্র করে এই যে ধরপাকড়, এটা আসলে আমাদের বর্তমান রাজনীতির কোন অসহিষ্ণু রূপটা তুলে ধরছে, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে ভাবা উচিত। দেখুন, একজন সাংবাদিক বা রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমার কাজ কারো অন্ধভাবে পক্ষ নেওয়া নয়, বরং ঘটনার ভেতরের অন্তর্নিহিত সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরা। আমরা যদি এই গ্রেফতারের ঘটনাগুলোকে রাজনৈতিক মনস্তত্ত্বের জায়গা থেকে বিশ্লেষণ করি, তাহলে এখানে আমি কিন্তু দুটো ভিন্ন দৃষ্টিকোণ খুব স্পষ্টভাবে দেখতে পাই এবং দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রথম দৃষ্টিকোণটা হলো বর্তমান রাষ্ট্র কাঠামো এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা সেন্টিমেন্ট, সেটার অবস্থান। যদিও বর্তমানে বিএনপির সরকার, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, এটা কোনোভাবে কিন্তু অস্বীকার করার উপায় নেই যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের একটা চরম দলীয় সম্পত্তিতে পরিণত করেছিল। তারা ৭ই মার্চের ভাষণকে এমনভাবে দলীয়করণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যেখানে এই ভাষণের মূল চেতনাটাই অনেক ক্ষেত্রে ম্লান হয়ে গিয়েছিল। বিরোধী মত দমনের জন্য, নিজেদের অপশাসন ঢাকার জন্য তারা এই ইতিহাসকে ঢাল হিসাবে বারবার তাদের রাজনীতির মাঠে বা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করত। ফলে ২৪-এর বিপ্লবের পর এক শ্রেণীর সাধারণ মানুষের বা আওয়ামী লীগ বিরোধীদের মনে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের জায়গা থেকে অনেকেই চাইছিলেন আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক চিহ্ন এবং তাদের দ্বারা চর্চিত দিবসগুলোকে মুছে ফেলতে। এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকার এই দিবসগুলো বাতিল করা বা এই ধরনের জমায়েত কঠোর হাতে দমন করার পেছনে হয়তো সেই গণ আকাঙ্ক্ষারই একটা সরাসরি প্রতিফলন ঘটিয়েছিল। তারা হয়তো মনে করছিলেন ৭ই মার্চ পালনের নামে বা ফুল দেওয়ার নামে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, অথবা দেশে নতুন করে কোনো অস্থিতিশীলতা তৈরি করার পায়তারা করছে। রাষ্ট্রের জায়গা থেকে হয়তো এটা তাদের এক ধরনের সতর্কতামূলক অবস্থান ছিল। কিন্তু আমি আগেও বলেছি, বর্তমানে বিএনপির সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ এখনো কিন্তু নিষিদ্ধ। তবুও নতুন সরকার যেখানে নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছে, সেখানে এই ধরনের আচরণ আসলেই কিন্তু প্রশ্নের জন্ম দেয়। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ভয় পাচ্ছিল আওয়ামী লীগ ফিরে আসবে। এখন বিএনপি সরকার গণতন্ত্রের কথা বলছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মতো সেই একই কর্মকাণ্ড পরিচালনা করছে। এর ফলাফলে কি আসলে কোনোভাবে আওয়ামী লীগ আরো ক্ষুব্ধ হবে না? আওয়ামী লীগ ক্ষুব্ধ হলে এর ফলাফল আসলে কি হবে? দেশে কি অস্থিরতা বা অস্থিতিশীলতা কি দেখা দিবে না? এমন প্রশ্নও কিন্তু উঠতে পারে, যেগুলোর উত্তর আসলে বর্তমান সময়ে বা এই মুহূর্তে বিশ্লেষণ করা অনেক কঠিন একটি বিষয়। যাই হোক, মূল আলোচনায় থাকাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন, এর উল্টো পিঠে যে গভীরতর এবং দীর্ঘমেয়াদী প্রশ্নটি লুকিয়ে আছে, দ্বিতীয় দৃষ্টিকোণ হিসাবে আমি আপনাদের সেটা একটু শান্ত হয়ে ভাবতে বলবো। আমরা কি ব্যক্তির অপরাধ বা কোনো একটি দলের অপরাধের কারণে পুরো একটা জাতির ইতিহাসকে মুছে ফেলতে পারি? আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের যে ফ্যাসিবাদী আচরণ, যে সীমাহীন দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা জুলাই আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড, তার বিচার কিন্তু অবশ্যই হতে হবে। সেটার সাথে কোনো ধরনের আপোষ আসলে চলে না, চলা উচিত নয়। কিন্তু এই রাজনৈতিক বিচারের নামে আমরা যদি ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণকে অপরাধের পর্যায়ে ফেলে দিই,
তবে আমরা আসলে নিজেদের শেকড়টাই কিন্তু নিজেরা কুড়াল দিয়ে কেটে ফেলছি। ৭ই মার্চের ওই ১৯ মিনিট তো ২০২৪ সালের আওয়ামী লীগের কোনো সৃষ্টি নয়, ওটা ছিল ১৯৭১ সালের সেই অগ্নিঝরা সময়ের সৃষ্টি, যে সময়টাতে আওয়ামী লীগ, ভাসানী, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, সাধারণ কৃষক, শ্রমিক বা ছাত্র জনতা সবার একটাই মাত্র লক্ষ্য ছিল, আর তা হলো একটি স্বাধীন নিজস্ব ভূখণ্ড। কিন্তু আজকে যখন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এই ৭ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে থানায় ধরে নিয়ে যাওয়া হয়, তখন বহির্বিশ্বে আমাদের রাষ্ট্র সম্পর্কে ঠিক কি বার্তা যায়? ইউনেস্কো যাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং প্রভাব বিস্তারকারী ভাষণ হিসাবে স্বীকৃতি দিয়েছে, যে ভাষণটি আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য এবং সবচেয়ে উজ্জ্বল অংশ, সেই ভাষণ বাজানোটা নিজ স্বাধীন দেশে আজ অপরাধ। এটা কি কোনো সুস্থ গণতান্ত্রিক এবং সহনশীল চর্চা হতে পারে কোনোভাবে? আমরা তো অকাতরে রক্ত দিয়ে একটা স্বৈরাচারী সরকার পতন ঘটিয়েছিলাম একটা নতুন বৈষম্যহীন এবং মুক্ত সমাজ করার জন্য, তাই না? যেখানে সবার কথা বলার অধিকার থাকবে, নিজের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু শুধুমাত্র ফুল দেওয়ার কারণে যদি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়, তাহলে তো আগের সেই ভয়ঙ্কর দমন পীড়নের সংস্কৃতির সাথে বর্তমান সময়ের খুব একটা পার্থক্য কোনোভাবেই কিন্তু দৃশ্যমান হচ্ছে না। ইতিহাসের একটা খুব নির্মম এবং অদ্ভুত পরিহাস আছে, জানেন? ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। বাংলাদেশে আমরা বারবার একটা জিনিস দেখছি, এবং সেটা হচ্ছে যখন এই যে সরকার ক্ষমতায় আসে, তারা কিন্তু তাদের মতো করে নিজেদের সুবিধায় ইতিহাস লিখতে চায় এবং আগের সরকারের সময়কার সবকিছু তাদের আইকনিকদের সাথে মুছে ফেলতে চায়। কিন্তু ইতিহাস তো কোনো ব্ল্যাকবোর্ডের লেখা নয় যে আপনি চাইলেই ডাস্টার দিয়ে এক নিমিষে সেটা আসলে মুছে ফেলবেন। দেখুন, শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ কারো ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি নয়, যে এটাকে চাইলেই আইন করে বা পুলিশ দিয়ে নিষিদ্ধ করা যাবে। এটা বাংলাদেশের জন্মদাগ। আজকে যারা এই ভাষণ বাজানোর কারণে কিংবা ফুল দেওয়ার কারণে সাধারণ মানুষকে গ্রেফতার করছেন, তারা হয়তো সাময়িকভাবে এখানে একটা রাজনৈতিক ফায়দা লুটছেন বা সমাজে একটা ভীতির সঞ্চার করতে পারছেন। কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক বা পর্যবেক্ষক হিসাবে আমি বলবো, দীর্ঘমেয়াদে এটা চরম আত্মঘাতী একটা পদক্ষেপ। কারণ মানুষের মনস্তত্ত্ব হলো, আপনি যখন কোনো কিছুকে জোর করে চাপিয়ে দিতে বা মুছে ফেলতে চাইবেন, মানুষের মনে সেটার প্রতি আগ্রহ বা আবেগ কিন্তু আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। এটা কিন্তু এক ধরনের ব্যাকল্যাশ তৈরি করে থাকে। আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বের সাথে আমাদের লক্ষ্য করা প্রয়োজন। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ প্রশাসন, তারা ঠিক কার নির্দেশে বা কোন আইনের বলে এই কাজগুলো করছে? রাষ্ট্র তো আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে এই ভাষণ বাজানো কোনোভাবে নিষিদ্ধ করেনি। আর দিবস বাতিল করা মানে তো এটা নয় যে এই ভাষণ বাজানোটা আইনত একটি দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে। তাহলে একজন স্বাধীন নাগরিক যখন তার ব্যক্তিগত উদ্যোগে বা আবেগের বশবর্তী হয়ে একটা সাউন্ড বক্সে তার দেশের মুক্তিযুদ্ধের একটা ঐতিহাসিক দলিল বাজায়, তখন তাকে ঠিক কোন আইনে গ্রেফতার করা হয়? পুলিশের এই অতি উৎসাহী এবং মারমুখী আচরণ কি বর্তমান সময়ের আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে না? এর সোজা অর্থ হলো, আমরা এখনো এমন একটা ভীতিকর পুলিশি কাঠামোর মধ্যেই আটকে আছি, যারা রাজনৈতিক ইশারায় যে কোনো সময় যে কোনো কাউকে তুলে নিয়ে যেতে পারে। শুধুমাত্র ক্ষমতার চেয়ারের পাত্রটা বদলেছে, কিন্তু প্রক্রিয়াটা আমার মনে হয় সেই একই রয়েছে। এবং এটা কিন্তু একটি সরকারের জন্য কখনোই ভালো ফলাফল বা সুফল বয়ে আনে না দীর্ঘমেয়াদে। এবং এর চাক্ষুষ প্রমাণ বা দলিল হিসাবে আমরা আওয়ামী লীগকেই কিন্তু ধরে নিতে পারি, যাদের সময়কার অবস্থান, প্রেক্ষাপট, প্রত্যেকটা বিষয় যদি আপনারা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন, তাহলে অবশ্যই দেখবেন
তারাও কিন্তু তাদের এইসব নীতিগত সিদ্ধান্তের কারণেই আজকে নির্বাসিত, আজকে কারাবন্দী, আজকে পলাতক। আজকে তারা তাদের দলের যে সর্বশ্রেষ্ঠ বা সব থেকে বড় যে নেতা, সেই নেতার এত একটি গুরুত্বপূর্ণ দিবসেও বাংলাদেশের রাজনীতির মাঠে একদম অস্তিত্বহীন হয়ে তারা লুকিয়ে আছে। এটা যে বর্তমান সরকারের সাথে পরবর্তীতে ঘটবে না তা কিন্তু বলা বাহুল্য। কারণ ইতিহাসে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপিকে একই কায়দায় নানাভাবে প্রতিহিংসার ছলে ছলে বলে কৌশলে রাজনৈতিক কর্মকাণ্ড পালন থেকে দূরে রেখেছিল। এর ফলে দীর্ঘমেয়াদী প্রতিহিংসারই জন্ম হয়েছে এবং এই প্রতিহিংসার শেষ আদৌ কবে হবে সেটা কিন্তু একটি বড় ভাবার বিষয়। এবং এই প্রতিহিংসা কিন্তু আমাদের জনগণের জন্য কখনো কল্যাণকর নয়। রাজনীতিবিদ বাদে যারা বড় বড় নেতা রয়েছেন, মন্ত্রী মিনিস্টার রয়েছেন, তারা ব্যতীত সাধারণ নেতাকর্মী, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপামর সাধারণ জনগণ সবার জন্যই কিন্তু এই প্রতিহিংসা বিষয়টা খুবই খারাপ ফলাফল ডেকে নিয়ে আনে দিনের শেষে। প্রিয় দর্শক, আলোচনাটা হয়তো একটু ভারী হয়ে যাচ্ছে, কিন্তু এই সত্য কথাগুলো আমাদের বলা এখন খুব বেশি প্রয়োজন। কারণ আমরা রাষ্ট্র হিসাবে একটা খুব জটিল এবং সেন্সিটিভ সন্ধিক্ষণে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি। আমরা সবাই চাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। এর সাথে সাথে আমরা চাই অতীতের সব রক্তপাত, বিভেদ ভুলে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে। কিন্তু সেই ঐক্যবদ্ধ জাতি কখনোই ইতিহাস অস্বীকার করে বা ইতিহাসকে খণ্ডিত করে কোনোভাবেই কিন্তু তৈরি হতে পারে না। দেখুন, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক অপরাধের বিচার আর আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলগুলোর সম্মান, এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং এগুলো আমাদের আলাদা করে শিখতে হবে। শেখ মুজিব 1972 থেকে 1975 সাল পর্যন্ত কি করেছেন বা তার কন্যা শেখ হাসিনা 2009 থেকে 2024 সাল পর্যন্ত কিভাবে দেশ চালিয়েছেন, তার তীব্র সমালোচনা আপনি অবশ্যই করতে পারেন। সেটা আপনার শতভাগ রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। কিন্তু 1971 সালের 7ই মার্চের এসকোর্স ময়দানে দাঁড়িয়ে যে মানুষটি তর্জনী উঁচিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তাকে বা তার সেই কথাগুলোকে অস্বীকার করার বা মুছে ফেলার কোনো যৌক্তিক উপায় কিন্তু নেই। এটা কিন্তু আমাদের সবারই মনে রাখা উচিত। আজকে যারা গ্রেফতার হলেন তারা হয়তো আইনি প্রক্রিয়ায় একসময় আদালত থেকে বের হয়ে আসবে, কিন্তু এই যে ঘটনাগুলো আজ ঘটে গেল, এটা আমাদের জাতীয় জীবনে একটা নীরব অথচ গভীর ক্ষত কিন্তু তৈরি করে দিয়ে গেল। আমরা নিজেদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নিজেরাই আজ এক অন্তহীন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছি। এই দ্বন্দ্ব আমাদের কাউকেই বিজয়ী করবে না, বরং জাতি হিসেবে বিশ্বের দরবারে আমাদের আরো দুর্বল এবং হাস্যকর করে তুলবে। একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো রাজনৈতিক দল তার আদর্শ প্রচার করতে পারে, যে কোনো নাগরিক তার পছন্দের ঐতিহাসিক দিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারে, যতক্ষণ না তারা কোনো ধরনের সহিংসতা জড়াচ্ছে বা অন্যের ক্ষতি করছে, ততক্ষণ কিন্তু তাদের বাধা দেয়াটা কোনোভাবেই মানবাধিকারের মাপকাঠিতে গ্রহণযোগ্য হতে পারে না। সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা দেশের সবচেয়ে কঠোর আইনকে যদি শুধুমাত্র ফুল দেওয়ার অপরাধে ব্যবহার করা হয়, তবে সেটা আইনের চরম অপব্যবহার এবং প্রহসন ছাড়া আর কিছুই নয়, যা বর্তমান সরকারের জন্য কিন্তু একটি বিতর্কের বিষয় তৈরি করতে পারে। আমাদের নীতি নির্ধারকদের এবং সমাজ সচেতন মানুষদের এই বিষয়টা খুব গভীরভাবে ভেবে দেখতে হবে। আমরা কি আগামী প্রজন্মের জন্য এমন একটা সমাজ রেখে যেতে চাই যেখানে ইতিহাস চর্চা করতে গিয়ে রাষ্ট্রকে ভয় পেতে হয়, নাকি এমন একটা সমাজ চাই যেখানে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অতীতের ভুলগুলো শুধরে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব? আজকের দিনের এই যে গ্রেফতার, এই যে সাধারণ শিক্ষার্থীর হয়রানি, এগুলো সাময়িক রাজনৈতিক খুব মেটাতে হয়তো খুব ভালো কাজ করছে, কিন্তু এর সুদূর প্রসারী রাজনৈতিক ফল, আমি আগেও বলেছি এখন আবারও বলছি, কখনোই দেশের জন্য ভালো হতে পারে না।
আমাদের উচিত ছিল ৭ই মার্চকে কোনো নির্দিষ্ট দলের পৈতৃক সম্পত্তি বা খুলস থেকে বের করে এনে সত্যিকার অর্থে সার্বজনীন করে তোলা। তা না করে আমরা উল্টো সেটাকে আরো বেশি বিতর্কিত এবং নিষিদ্ধের বেড়াজালে আটকে ফেলেছি। সুপ্রিয় দর্শক, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে। সবশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, ৭১-এর ৭ই মার্চ আর আজকের এই ২০২৬ সালের ৭ই মার্চ, মাঝখানে ৫৫ বছরের একটা বিশাল ব্যবধান। সেদিনের ৭ই মার্চ আমাদের শিখিয়েছিল কিভাবে অন্যায়ের শৃঙ্খল ভাঙতে হয়, কিভাবে মৃত্যু ভয় উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আর আজকের এই ২০২৬ সালের ৭ই মার্চ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা জাতি হিসাবে রাজনৈতিকভাবে কতটা অসহিষ্ণু হয়ে পড়েছি। আমরা আমাদের নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাসকেই বর্তমান সময়ে ধারণ করতে ব্যর্থ হচ্ছে কিংবা প্রতিহিংসার বশবর্তী হচ্ছে। আসুন অন্ধ রাজনৈতিক বিদ্বেষ ও দলমতের ঊর্ধ্বে উঠে আবেগের বদলে যুক্তি এবং প্রজ্ঞা দিয়ে বিষয়গুলোকে বিচার করতে শিখি। ইতিহাস কিন্তু সবসময় তার নিজস্ব গতিতে চলবে। পুলিশ বা আইন দিয়ে কেউ তাকে চিরকাল আটকে রাখতে পারবে না। যারা আজ জোর করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন বা ইতিহাস আঁকড়াতে বাধা দিচ্ছেন, একদিন মহাকালের ইতিহাস তাদেরকেও কিন্তু হয়তো বা মনে রাখবে না। এতক্ষণ অনেক অনেক ধৈর্য ধরে আমার এই দীর্ঘ আলোচনা বা বিশ্লেষণ শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আজকের এই ৭ই মার্চের প্রেক্ষাপট এবং এই গ্রেফতারের পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করছেন এবং পরবর্তীতে যারা ভিডিও দেখবেন তারাও আপনাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের গঠনমূলক দৃষ্টিভঙ্গি এই আলোচনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমরা আগামী ভিডিওতে সমসাময়িক অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন।